ভারতের আগ্রাসনের প্রতিবাদে আগরতলা অভিমুখে বিএনপির ৩ অঙ্গ সংগঠনের লং মার্চ, স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে ছাড় না দেওয়া হুঁশিয়ারি। নত যেন পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে সরকার, বললেন উপদেষ্টা আসিফ। কারোর চোখ রাঙানিকে পরোয়া করে না বাংলাদেশ, মন্তব্য জামায়াতের আমিরের। নতুন বাংলাদেশ গড়তে দুর্নীতির হার কমাতে হবে, মন্তব্য নবনিযুক্ত দুদক চেয়ারম্যানের। 7 দিনের মধ্যে প্রকাশ করবে নিজের সম্পদের হিসাব। এবং ৭৮ নাবিক সহ আটক 2টি ট্রলারের ছবি প্রকাশ করেছে ভারতীয় কোস্টগার্ড। ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে, জানালেন নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক। সাউথ এশিয়ান প্রাইম নিউজে আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। ভারতের আগরতলা অভিমুখে লং মার্চ করছে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং যুবদলের নেতাকর্মীরা। আজ সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই লং মার্চ শুরু হয়। লং মার্চ শুরুর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠন তিনটি। সেখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশ রক্ষায় এই লং মার্চ। কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক জিসান বলেন, বাংলাদেশের দূতাবাসে হামলা, পতাকা অবমাননা এবং ভারতের মিডিয়ার বিরুদ্ধে এই লং মার্চ। ভারতের আগরতলা অভিমুখে লং মার্চের যাত্রাপথে ভৈরবের সংক্ষিপ্ত পথসভা হয়। পথে বিভিন্ন স্থানে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন লং মার্চে অংশ নেওয়া নেতাকর্মীরা। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ধরনের আপোষের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ বিরোধী ভারতের অপতৎপরতা এবং আগ্রাসনের বিরুদ্ধে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় ভিন্ন এক অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, 5 আগস্ট শেখ হাসিনার পতন, ভারতের আধিপত্য কমে যাওয়ায় এখন নানাভাবে ষড়যন্ত্র করছে দেশটি। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাসামুদের রিপোর্টে বিস্তারিত। প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ বিরোধী ভারতের অপতৎপরতা ও আগ্রাসনের বিরুদ্ধে জাকপা আয়োজিত বিক্ষোভ সমাবেশে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। যারা আমাদেরকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিতে চায় তাদের মনে রাখা উচিত, বাংলাদেশের মানুষ নিজের ভালো নিজে খুবই ভালো বোঝে। এ সময় তিনি বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে গোটা জাতি ঐক্যবদ্ধ। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায় বাংলাদেশের অখণ্ডতা এবং সার্বভৌমত্বকে ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র যে কর্নার থেকে হোক না কেন তা রুখে দেওয়ার জন্য আজকে জাতি ঐক্যবদ্ধ। এবং আমরা মনে করি বাংলাদেশের মানুষের আজকের ইস্পাত কঠিন ঐক্যই বাংলাদেশের সার্বভৌমত্বের মূর্ত প্রতীক। একই স্থানে দেশ বাঁচাও মানুষ বাঁচাও সংগঠন আয়োজিত অনুষ্ঠানে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। বলেন, দেশে ভারতীয় আধিপত্যবাদ আর চলবে না। আমরা স্বাধীন দেশে শান্তিতে বসবাস করতে চাই, ভারতের সাথেও আমরা বন্ধুত্ব চাই, কিন্তু আমাদের সার্বভৌমত্ব টিকিয়ে দিয়ে নয়, সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ আচরণের মধ্য দিয়ে অমীমাংসিত সমস্যার সমাধান করে এই বন্ধুত্ব ভারতকে টিকিয়ে রাখতে হবে। আজকে ভারত তার কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করছে 5ই আগস্টের পরিবর্তনকে ভারত মেনে নেয় নাই, শেখ হাসিনার পতনকে ভারত মেনে নিতে পারছে না। সেই কারণেই আজকে তারা এই নানান রূপে ষড়যন্ত্র করছে। জানান, স্বাধীনতা এনেছি মাথা উঁচু করে বাঁচার জন্য, কারো দাসত্ব করবার জন্য না। আবার আমরা হাতিয়ার তুলে দিব আমাদের স্বাধীনতাকে রক্ষা করার জন্য, সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। কাসর আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ভারতের সাথে আগে নত যেন পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে সরকার বলে জানালেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জাতীয় স্বার্থকে আপোষ করে আন্তর্জাতিক কোনো সম্পর্কে সরকার বিশ্বাসী নয় উল্লেখ করে তিনি বলেন, জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে ভারতের সাথে সম্পর্ক চলমান থাকবে। তিনি আরও বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ার অপপ্রচারের জন্য ভারতের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। দুপুরে কুমিল্লায় বার্ডের আয়োজনে আর্থিক অন্তর্ভুক্তি এবং গ্রামীণ রূপান্তর শীর্ষক 2 সপ্তাহ মেয়াদী আফ্রিকান এশিয়ান প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসেছে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহকারে আরও কনসার্ন যারা আছেন তাদের সাথে বৈঠক হয়েছে এবং সেখানে ভারতের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে আমাদের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য তারা জোর দিয়েছেন এবং আমাদের দিক থেকে বিশেষ করে গণহত্যাকারী শেখ হাসিনাকে ফেরত দেয়া এবং তিনি যেন সেখানে বসে যে বিভিন্ন বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করছেন সেটা বন্ধ করা যায় এই কথাটি বলা হয়েছে। জনপ্রতিনিধি ছাড়া আসলে স্থানীয় সরকার চালানো গভর্নমেন্ট অফিসিয়ালস দিয়ে খুব টাফ হয়ে যাচ্ছে এবং আপনারা জানেন আমাদের যারা অফিসিয়ালস আছে অনেকেই অতিরিক্ত দায়িত্বে এই জায়গাগুলোতে আছেন, ফলে নাগরিক সেবার ক্ষেত্রে অনেক বিঘ্ন ঘটছে। তারপর আমরা চেষ্টা করছি সর্বোচ্চ নিশ্চিত করার। অলরেডি স্থানীয় সরকার সংস্কার কমিশনের যিনি প্রধান তিনিও বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচনটা প্রয়োজন, তবে নির্বাচন কমিশনেরও প্রস্তুতির বিষয় আছে। সব কিছু মিলে এটা একটা যেহেতু একটা রাষ্ট্রীয় ডিসিশন, আমি সর্বোচ্চ পর্যায়ে এটা নিয়ে কথা বলবো। তো এখানে অনেক স্টেক হোল্ডার্স আছে এই ডিসিশনটা নেওয়ার ক্ষেত্রে, তবে আমি আশাবাদী যে খুব দ্রুত সময়ের মধ্যে এই বিষয়ে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারবো। বাংলাদেশের মানুষের কারো চোখ রাঙানিকে পরোয়া করে না উল্লেখ করে জামায়াতের ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জাতীয় স্বার্থের জায়গায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকালে রাজধানী মগবাজারে আল ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় মজলিস শুরার অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। শফিকুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। বিগত সরকারের আমলে জামায়াতে ইসলামের 5 শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছেন। এছাড়া জুলাই আগস্টের বিপ্লবে জাতির বিরুদ্ধে তৎকালীন সরকার যুদ্ধ করেছে। স্বাধীন দেশে পরাধীনতার শিকল পরে পথ চলতে হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের। 24-এর বিপ্লবের পর কিছুটা স্বস্তিতে থাকা জামায়াতে ইসলামীর মজলিসের শুরার অধিবেশনে যোগ দিয়ে এসব কথা বলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জুলাই এবছরের আগেই 500-র অধিক আমাদের সহকর্মীকে সারা দেশে হারিয়েছে। তাদের মধ্যে নারীরা আছেন, পুরুষরা আছেন, শিশু, আবাল, বৃদ্ধ বনিতা আছেন এবং বয়স্ক মানুষদেরকেও তারা ছাড় দেয়নি। মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকেও শহীদ হিসাবে কবুল করুন। ডাক্তার শফিকুর রহমান বলেন, বিভিন্ন দেশে কারারুদ্ধ বাংলাদেশিদের মুক্ত করার ব্যাপারে সরকারের উদ্যোগী হতে হবে। দেশের মানুষ আর কারো চোখ রাঙানিতে পরোয়া করে না। বিদেশের মাটিতে আন্দোলন করতে গিয়ে অনেকে জেল, জুলুম, হয়রানির শিকার হয়েছেন এবং এখনো কোনো কোনো দেশের কারাগারে আমাদের নাগরিকেরা বন্দী হয়ে আছে। আমরা সরকারকে অনুরোধ করব, দ্রুততম সময়ের ভিতরে আমাদের মিশনগুলোকে কার্যকর করে এবং সরাসরি ঢাকা থেকে সংশ্লিষ্ট দেশের সরকারের সাথে যোগাযোগ করে তাদের মুক্তির ব্যবস্থা করা, তাদেরকে তাদের কাজে পুনর্বাসন করা এবং দেশে ফিরিয়ে আনতে হলে সম্মানের সাথে ফিরিয়ে আনার দায়িত্ব যেন সরকার পালন করে। তিনি আরো বলেন, দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন প্রয়োজন। প্রাপ্তবয়স্ক সবার ভোটাধিকার নিশ্চিত এবং সংসদীয় আসনের পুনর্বিন্যাসের মাধ্যমে নির্বাচন দেওয়ারও দাবি জানান ডাক্তার শফিকুর রহমান। অসংখ্য যুবক যুবতীর বয়স হয়েছে ভোট দেওয়ার, কিন্তু তারা ভোটার হওয়ার আগ্রহী তারা অন্তরে ধারণ করত না। যে যুব সমাজের মাধ্যমে এই পরিবর্তন এসেছে, তাদের প্রতিটা ব্যক্তিকে এবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে এবং তার জন্য প্রয়োজন হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে এই ভোটার তালিকা হালনাগাদ করা। এর জন্য যৌক্তিক যে সময় লাগবে সেটা অবশ্যই সরকারকে আমরা দেওয়ার পক্ষে। আমরা বিলম্বিত বা দীর্ঘায়িত সময় নয়, যৌক্তিক সময়টাই দিতে চাই। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শিক্ষা, প্রযুক্তি এবং অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে। আজ পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান এবং সদস্যবৃন্দের জন্য আয়োজিত পার্বত্য জেলা পরিষদ ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ পার্বত্য জেলাগুলো বাংলাদেশের সবচেয়ে উন্নত অঞ্চল হতে পারত, কিন্তু সবচেয়ে পেছনে পড়ে আছে। পার্বত্য এলাকাগুলো দুর্গম, সেজন্য যোগাযোগ করা কঠিন হয়, আর এ কারণেই সেখানে প্রযুক্তির প্রসার দরকার। প্রযুক্তি দিয়ে এই দূরত্ব জয় করা যাবে বলেও জানান তিনি। পার্বত্য এলাকার তরুণরা যেন বিশ্ব নাগরিক হিসেবে গড়ে ওঠে, এই আশাবাদ জানিয়ে প্রফেসর ইউনূস বলেন, আপনাদের মেয়েরা ফুটবলে বিশ্ব জয় করেছে, তরুণদেরও বিশ্বনন্দিত হতে হবে। এখানে যারা থাকে তারাও সৌভাগ্যবান যে এরকম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে তারা থাকতে পারে এবং এত রকমের
ক্ষুদ্র নৃগোষ্ঠী এখানে আছে, সবাই মিলেমিশে আছে। মিলেমিশে থাকতে হলে সমস্যাও হয়, সমস্যাগুলো আছে, কিন্তু সমস্যাগুলোর সমাধান। নতুন বাংলাদেশ গড়তে দুর্নীতির হার কমাতে হবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। দুর্নীতি থাকলে আবারও সমাজে বৈষম্য বাড়বে বলেও জানান তিনি। আজ নিজ দপ্তরে যোগদান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আগামী 7 দিনের মধ্যে নিজের সম্পদের হিসাব প্রকাশ করবেন বলেও জানান দুদক চেয়ারম্যান। বিস্তারিত শাফিউদ্দিন আহমেদের রিপোর্টে ক্যামেরায় ছিলেন শাহিন আলম। গত 29 আগস্ট পদত্যাগ করে মঈনুদ্দিন কমিশন। এরপর প্রায় 1.5 মাস চেয়ারম্যান এবং কমিশনার শূন্য ছিল দুর্নীতি দমন কমিশন। ছকে বাঁধা কিছু কাজ ছাড়া কার্যত স্থবির হয়ে পড়েছিল সংস্থাটি। কমিশন নিয়োগের লক্ষ্যে গঠিত সার্চ কমিটির সুপারিশ অনুযায়ী গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আব্দুল মোমেনকে চেয়ারম্যান এবং মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদকে কমিশনার হিসাবে নিয়োগের প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। নিজ দপ্তরে যোগদান এবং দায়িত্ব গ্রহণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে বৈষম্য বিরোধী নতুন বাংলাদেশ গড়তে দুর্নীতির মাত্রা কমিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করেন আব্দুল মোমেন। যে আন্দোলন থেকে এই নব বাংলাদেশের সৃষ্টি, সেটি ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। বৈষম্যের সূচনা মূলত দুর্নীতিতে। যদি আমরা দুর্নীতিগ্রস্ত না হতাম, বৈষম্য সৃষ্টি অনেক কম হতো। সুতরাং আমরা যদি এই দুর্নীতিকে কার্ভ করতে পারি, আমরা যদি কমিয়ে নিয়ে আসতে পারি, তাহলে বৈষম্য ক্রমাগত কমতে থাকবে। এ সময় আগামী 7 দিনের মধ্যে নিজের সম্পদের হিসাব প্রকাশ করার ঘোষণা দেন তিনি। আমি একেবারে স্পষ্টভাবে বলি, আগামী 7 দিনের মধ্যে নতুন যে কমিশন, এই কমিশনের হিসাব আপনারা পেয়ে যাবেন। আমরা আগামী 7 দিনের মধ্যে আমাদের স্থাবর অস্থাবর যা আছে আপনারা পেয়ে যাবেন। সদ্য নিয়োগ পাওয়া দুদক কমিশনার জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে দুর্নীতির বিরুদ্ধে লড়ার প্রত্যয় জানান। দুর্নীতি দমন কমিশন এর নামেই রয়েছে, এর কাজ কি? আমাদের কাজ দুর্নীতি দমন করা, ছোট থেকে শুরু করে বৃহৎ আকার পর্যন্ত যে কোনো দুর্নীতি, যেটা সুনীতি নয় সেটাই দুর্নীতি। দায়ী ব্যক্তিদেরকে চিহ্নিত করা দুর্নীতি দমন কমিশনের কাজ। অনুসন্ধান এবং তদন্তের দীর্ঘসূত্রিতা দূর হওয়ার পাশাপাশি কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করবে না দুদক, এমন আশ্বাস দিয়েছে নতুন এই কমিশন। অন্য কোনো মতাদর্শে প্রভাবিত হয়ে আমরা কাজ না করি, সেটি আমরা লক্ষ্য রাখব। শাফিউদ্দিন আহমদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আটক বাংলাদেশি 78 নাবিক সহ 2টি ট্রলারের ছবি প্রকাশ করেছে ভারতীয় কোস্টগার্ড। গতকাল মঙ্গলবার রাতে সংস্থাটির অফিসিয়াল ফেসবুক পেজ এবং এক্স হ্যান্ডেলে সংক্রান্ত মোট 3টি ছবি প্রকাশ করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইন্ডিয়ান কোস্টগার্ড পেজের এক পোস্টে উল্লেখ করা হয়, ভারতীয় সমুদ্র সীমায় মৎস্য আহরণের অভিযোগে এক অভিযানে ট্রলার 2টি সহ 78 নাবিককে আটক করা হয়েছে। নাবিক সহ ট্রলার 2টি প্যারা দ্বীপের কাছে নেওয়া হয়েছে। ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক এই 2টি নৌযান হল এফভি লায়লা 2 এবং এফভি মেঘনা 5। এফভি লায়লা 2 ট্রলারটি এসআর শিপিং নামের প্রতিষ্ঠানের, অপরদিকে এফভি মেঘনা 5 নামের ট্রলারটি সিএন্ডএফ অ্যাগ্রো লিমিটেডের মালিকানাধীন। নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মোহাম্মদ মাকসুদ আলম বলেন, ঘটনার পর বাংলাদেশের কোস্টগার্ড সহ সরকারি সংস্থাগুলো ভারতের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। ট্রলার 2টি উদ্ধারে পদক্ষেপ নেওয়া হয়েছে, নাবিকরাও ভালো আছে। এবার সারা বাংলা। মিয়ানমারের রাখাইনে দেশটির সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ শেষে মংরু শহর পুরোপুরি দখলে নিয়েছে আরাকান আর্মি। তাদের রাত দিন গোলাগুলির তীব্র বিকট শব্দে আতঙ্কিত শাহপরীর দ্বীপের মানুষ যেমন ভয়ে নির্ঘুম রাত কাটিয়েছে, তেমনই চরম প্রভাব পড়েছে চাষাবাদ এবং মাছ শিকার করে জীবিকা নির্বাহ করা পরিবারগুলোর উপর। তবে সীমান্ত সুরক্ষায় বাড়তি নিরাপত্তার পাশাপাশি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ বিজিবি এবং কোস্টগার্ড। সেই সাথে নাফ নদীতে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মোহাম্মদ শফিকের প্রতিবেদন, জানাচ্ছেন বাতেন বিপ্লব। শাহপরীর দ্বীপ বাংলাদেশের সর্বদক্ষিণে ভূভাগের খুবই নিকটবর্তী একটি দ্বীপ, যা টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে অবস্থিত এবং দ্বীপের বাম পাশে নাফ নদী বয়ে গেছে, যা বাংলাদেশকে মিয়ানমার থেকে আলাদা করেছে।
এখানকার মানুষের আয়ের উৎস হচ্ছে লবণ ও মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করা। কিন্তু বিগত 1 বছর ধরে সীমান্তের মিয়ানমার অভ্যন্তরে চলা যুদ্ধে চরম প্রভাব পড়েছে এই দ্বীপের মানুষের চাষাবাদ, মাছ শিকার ও সীমান্ত বাণিজ্যে। রাতদিন মিয়ানমারে বিস্ফোরণে কাঁপছে শাহপুরীর দ্বীপ তথা টেকনাফ সীমান্ত জনপদ। মানুষ ভয়ে নির্ঘুম রাত কাটাচ্ছে। স্থানীয়রা জানান, রাতদিন বিকট বোমার বিস্ফোরণে মানুষ খুব আতঙ্কে আছেন। বিশেষ করে বাড়ির শিশু, হার্টের রোগী, মহিলা ও বৃদ্ধ লোকজন খুবই ভীত। তীব্র শব্দে ভয়ে রীতিমতো শিশুরা কান্নায় ভেঙে পড়ছেন প্রতিনিয়ত। এছাড়া মিয়ানমারের আকাশে যুদ্ধ বিমানের চক্করের সঙ্গে সঙ্গে ভেসে আসে বিকট শব্দ। বর্তমানে মিয়ানমারের মংডু, বুথেডং ও রাথেডং এর কয়েকটি গ্রামে মিয়ানমারের আরাকান আর্মির সঙ্গে দেশটির সেনাবাহিনীর সংঘর্ষ ক্রমেই তীব্র হয়েছে। রাত দিন 24 ঘন্টা গোলাগুলি করতেছে। আমরা এখন শাহপুর দ্বীপ পাচ্ছি না ছেড়ে চলে যাওয়ার জন্য অন্যদিকে। সবসময় বোমার আতঙ্ক আর কি, ছেলে পেলে ছোট বাচ্চা এগুলা উঠানে পর্যন্ত বের হতে পারে না। বন্দরের ব্যবসা কার্যক্রম নাই, করিডোর বন্ধ এবং আরো অনেক নাপ নদীতে মাছ মারা বন্ধ। সবকিছু বন্ধ হওয়ার পরে এখন মানুষ যাবে কোথায়? শুধু তাই নয়, টেকনাফ থেকে সেন্ট মার্টিনের পর্যটকবাহী জাহাজ চলাচলেও পড়েছে বড় প্রভাব। এ নিয়ে এবারের মৌসুমেও পর্যটন শিল্পে দেখা দিয়েছে অশনি সংকেত। আসা যাওয়া এগুলো নিয়ে অনেক ধরনের জটিলতা সৃষ্টি হয়েছে শুধু এই জন্য। তো আরেকটা বিষয় দেখবেন যে আপনার এইখানে সেন্ট মার্টিনের পরিস্থিতির জন্য আমাদের পর্যটনের একটা অপার সম্ভাবনা আমরা হারাচ্ছি। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য দিতে নারাজ হলেও তারা বলছেন, সীমান্তে বিজিবির টহল জোরদারের পাশাপাশি রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন তারা। এছাড়া টেকনাফের ওয়াইকং থেকে শাহপুরীর দ্বীপ পর্যন্ত 54 কিলোমিটার নাফ নদে বিজিবি ও কোস্টগার্ডের সদস্যরা দিনরাত নাফ নদ ও সীমান্ত সড়কে টহল বৃদ্ধি করেছে। সেটি চলমান এবং যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে সবসময় প্রস্তুত বাংলাদেশের এই দুই বাহিনী। সম্প্রতি সেখানে পরিদর্শনে গিয়ে বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা AF হাসান আরিফ বলেন, শাহপুরীর দ্বীপকে পর্যটকমুখী করা হবে। এ সময় মিয়ানমারের তীব্র গোলাগুলি দ্বীপের মানুষের নির্ঘুম রাত কাটাচ্ছে এমন এক প্রশ্নের জবাবে এশিয়ান টিভিকে তিনি বলেন, বিষয়টি তাদের অভ্যন্তরীণ ব্যাপার, এটা নিয়ে তেমন কূটনৈতিক প্রচেষ্টা নয়। বাংলাদেশের পক্ষ থেকে গোলাগুলি বন্ধে বড়জোর তাদের অনুরোধ করা যায় বলেও মন্তব্য করেন হাসান আরিফ। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, দীর্ঘ সংঘর্ষের পর 10 ডিসেম্বর আরাকান আর্মির বিদ্রোহীরা সর্বশেষ মংডু, ভুশিঢ্যাং সহ মিয়ানমার সীমান্ত এলাকা দখলে নিয়েছে। এশিয়ান টেলিভিশন নিউজ ডেস্ক। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশের শীর্ষস্থানীয় নিত্য ব্যবহার্য এবং ভোগ্যপণ্য উৎপাদন এবং বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ তাদের ফ্ল্যাগশিপ বিজনেস প্রতিযোগিতা বিজয় মাইস্ট্রোজের 15তম আসর সম্পন্ন করেছে। শীর্ষ 5 প্রতিযোগী দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের মোহাম্মদ তাহমিদুর রহমান খান, নুসরাত ফৌজিয়া, নিশো এবং মাইশা ইসলাম মোনামির দলটি মর্যাদাপূর্ণ এই ব্যবসায়িক প্রতিযোগিতার বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। অ্যাডভার্টাইজিং এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেটওয়ার্কিং ইভেন্ট AAAB হাব অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় বর্ণি ক্লাব ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হয় AAAB হাব। অনুষ্ঠানে প্রায় 60টির অধিক বিজ্ঞাপনী সংস্থার স্বত্বাধিকারী, সিইও, অ্যাসোসিয়েশন এবং কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ইভেন্টে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাভেদ আক্তার। অনুষ্ঠানটি মডারেট করেন কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি নাজিম ফারহান চৌধুরী। খাদ্য আমাদের শারীরিক এবং মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কিন্তু সব ধরনের খাদ্যই কি এই বিকাশের সমানভাবে সহায়ক?
বিজ্ঞানসম্মত উপায়ে পুষ্টিকর এবং ভেজালমুক্ত এবং নিরাপদ খাদ্য নিশ্চিত এখন সময়ের দাবি। রফিকুল ইসলাম রলির রিপোর্টে বিস্তারিত। বাঁচার জন্য খাবার প্রয়োজন, কিন্তু ভেজাল আর অস্বাস্থ্যকর পরিবেশের কারণে এই খাবার যেন ভোগান্তির নাম হয়ে দাঁড়িয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানে স্বল্প, মধ্যম এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ এখন সময়ের দাবি। বাংলাদেশে এখন অনেক রেস্টুরেন্ট হচ্ছে, কিন্তু এই আমাদের নীতিমালাগুলো কিন্তু মান্য হচ্ছে না। এটাকে রিয়েলি নিড টু বি অ্যাকাউন্টেবল আর জবাবদিহি করতে হবে যে এটা আমি করছি, এটার মধ্যে এটা ভালো আছে, এখানে আমি খেতে পারবো। ইটস নট অনলি মি, দ্য হোল ফ্যামিলি, দ্য হোল আমাদের জনগোষ্ঠী বাংলাদেশে। সুষ্ঠু এবং নিরাপদভাবে হোটেল রেস্টুরেন্ট পরিচালনার জন্য প্রদত্ত নির্দেশনাবলী অবশ্যই মেনে চলতে হবে। এর জন্য দক্ষ ও প্রশিক্ষিত কর্মী বাহিনী গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব দেন এই খাতের সংশ্লিষ্টরা। হট ফুড নর্মালি হট প্লেটে সার্ভিস করা, কোল্ড ফুড নর্মালি কোল্ড প্লেটে সার্ভিস করা, আদারওয়াইজ কিন্তু ফুড কন্টামিনেটেড হয়। আমরা প্রপারলি সেফটি হাইজিন মেনটেন করেই আমরা এগুলাকে মেনটেন করছি এক্সপ্রেসো লাউঞ্জের পক্ষ থেকে। আর বাংলাদেশে যারা করছেন, আমার কাছে মনে হচ্ছে না যে ওনারা প্রত্যেকে এই ফুড সেফটি এবং নিরাপদ খাদ্য থেকে যেভাবে বলা হচ্ছে, যেভাবে মেসেজগুলো দেওয়া হচ্ছে প্রপারলি করছে না। সো ফার আই হ্যাভ সিন ইন দ্য প্রিভিয়াস মাই অল অফ দ্য আউটলেট। সবার জন্য ভেজালমুক্ত এবং বিজ্ঞানসম্মত উপায়ে স্বাস্থ্যসম্মত খাবার তৈরির ধারণা প্রদানের উদ্দেশ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রচারণা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। ভিজিটে যাওয়ার পরে এই বিষয়গুলো সম্পূর্ণ চেক করা হয়। চেক করার পরে আমরা তাকে গ্রেডিংটা দিই। গ্রেডিং দেওয়ার পরে আবার এটা প্রতি বছর রিনিউ করা লাগে। যারা গ্রেডিং করছে তাদের সুবিধা হচ্ছে যে আমার একটা মান আছে। যারা কাস্টমার বা যারা ভোক্তা তারা বুঝবে যে এই প্রতিষ্ঠানের একটা মান যাচাই করা হয়। প্যাকেটজাত খাবারের বিষয়ে আমরা কি দেখি যে বিএসটিআই সিল আছে কিনা। ঠিক একইভাবে রেস্টুরেন্টের ক্ষেত্রে যেখানে আপনি গ্রেডিং দেখবেন, তাহলে বুঝতে হবে যে এই রেস্টুরেন্টের মান নিয়ন্ত্রণ করার একটা ব্যবস্থা রয়েছে। সুস্থ, সবল ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে সবার জন্য পুষ্টিকর এবং নিরাপদ খাদ্যের কোনো বিকল্প নেই। তাই স্বাস্থ্যসম্মত খাবারের বিষয়ে জনসচেতনতা বাড়াতে হবে সবার আগে। রফিকুল ইসলাম রলি, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সেটা শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ভারতের আগ্রাসনের প্রতিবাদে আগরতলা অভিমুখে বিএনপির 3 অঙ্গ সংগঠনের লং মার্চ। স্বাধীনতার সার্বভৌমত্বের ব্যাপারে ছাড়না দেওয়ার হুঁশিয়ারি। নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে সরকার, বললেন উপদেষ্টা আসিফ। কারো চোখ রাঙানিকে পরোয়া করে না বাংলাদেশ, মন্তব্য জামায়াতের আমিরের। নতুন বাংলাদেশ গড়তে দুর্নীতির হার কমাতে হবে, মন্তব্য নবনিযুক্ত দুদক চেয়ারম্যানের। 7 দিনের মধ্যে প্রকাশ করবেন নিজের সম্পদের হিসাব। এবং 78 নাবিক সহ আটক 2টি ট্রলারের ছবি প্রকাশ করেছে ভারতীয় কোস্টগার্ড। ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে, জানালেন নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন 7:30 ধন্যবাদ।